আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম। আমি আপনাদেরকে তারেক রহমান সরকার গঠনের পর থেকেই বলে আসছি এবং ডক্টর ইউনূস সরকার বিদায়ের পর থেকেই অন্তত এখন পর্যন্ত 10টি আলোচনায় এই কথাটি বলেছি। আমি আবার রিপিট করতে বাধ্য হচ্ছি যখন পর্যন্ত এই ঘটনা না ঘটবে। আমি বলেছি ইউনূস সরকারের পাপের বোঝা এত ভয়ঙ্কর, এত বেশি অন্যায় 18 মাসে করে গেছে, এত বেশি অবিচার, এত বেশি অবৈধ কাজ, এত বেশি অন্যায় সুবিধা নিয়ে গেছে। তারেক রহমান সরকার যদি চায়ও তাহলে শেষ পর্যন্ত এই সরকারকে, ইউনূস সরকারকে সর্বময় ছাড় দিতে পারবে না। তারেক রহমান সরকারের সঙ্গে যতই সমঝোতা হয়ে থাকুক, যতই ইন্টারনাল ব্যাপার স্যাপার ঘটে থাকুক, যতই ইনডেমনিটি দেখ, পাপের বোঝার ভারটা এত বেশি, এত ভয়ঙ্কর যে ইউনূস সরকারকে ছাড় দিলে তারেক রহমান অথবা বিএনপির উপরে এটা আজীবনের জন্য এমন এক দায় আসবে যে দায় বিএনপিকে 100 বছর টানতে হবে। এইটা বিএনপির জ্ঞান বুদ্ধি আছে। বিএনপি নেতাদের সঙ্গে যতটুকু কথা হয়, তাদের সম্পর্কে যতটুকু জানি, একেবারে উড়িয়ে দেওয়ার মতন হাতের ময়লা তো তারা না। তাদের সেই ম্যাচুরিটি নিয়ে রাজনীতি করে। কোনো অন্যায় করলেও অনেকে এটা বুঝে শুনেই করে। ফলে ইউনূস সরকারের এত বড় অবিচার অন্যায়ের দায় একটা জনগণের ভোটে, বিপুল ভোটে নির্বাচিত সরকার সে তার কাঁধে নিবে, এইটা আমি বিশ্বাস করি না। এরই প্রতিফলন অত্যন্ত আপনাদেরকে আমাদের এক আলোচনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয় সম্পাদক নীলুফার চৌধুরী মনি, তিনি শুধু একটা লাইন বলে গেছেন যে তার যতটুক তার কাছে খোঁজ খবর, ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিদেশ যাওয়ায় এর মধ্যে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এরপর আমরা খোঁজ খবর নিতে থাকি এবং আমরা বিভিন্ন সূত্র মারফতে যে তথ্য পেয়েছি সেই তথ্যের মধ্যে অন্যতম হলো ইউনূস সরকারের উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঘটনাক্রমে আরো নামটি যেটি এসছে সেটা হচ্ছে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। ইতিমধ্যে তাদের বিদেশ যাত্রার ব্যাপারে সরকারের ভেতরে নানান রকম আলাপ সালাপ আছে এবং তারা সহজেই নির্বিঘ্নে আর 10টা নাগরিক যেভাবে দেশের বাইরে পাড়ি জমান, ঠিক সেই সুবিধা তাদের কাছে এখন আছে কিনা এটা একটা বড় চিন্তার বিষয়। আপনারা দেখবেন সেই আদিলুর রহমান শুভ্র নেপালের নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছিল, তাকে আটকানো হয়েছিল এয়ারপোর্টে, দীর্ঘ সময় পরে তাকে ছাড়া হয়েছে। কিন্তু এরপর আর বিশেষ এই উপদেষ্টাদের অথবা ইউনূস সরকারের রেসপেন্সার বলি, তাদের সুবিধাভোগী বলি, প্রেস সচিব শফিকুল আলম বা অন্যান্য যারা আছে, যারা ভাগার প্রথম চান্সেই ইউনূসের বেশ কিছু সহযোগী তারা ভেঙে গেছে। আমার সামনে খবর আছে, খবরটা থেকে কয়েকটা লাইন আপনাদের পড়াতে চাই। আসিফ নজরুল ওরফে নজরুল ইসলাম ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অযোগ্যতার বিস্তর অভিযোগ ওঠে। কিন্তু আসিফ নজরুলের জীবন চক্র বিশ্লেষণ করলে দেখা যায় তার জীবনের প্রতিটি ধাপেই আছে প্রতারণা, জালিয়াতি এবং দুর্নীতি। খবরটার হেডলাইন করেছে মানব কালের কণ্ঠ। দেশবাসীর দাবি ইউনূস সরকারের 18 মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক। এই স্বাধীন কমিশনের জন্য ইতিমধ্যে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে। বাংলাদেশের অন্যতম সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ, তিনি একটি রিট করেছেন। ফলে আদালতে ফাইট করছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ। যে ইউনূস যে কাজ করে গেছে, এই যে এতগুলো শিশুর প্রাণ নিয়ে ছিনিমিনি খেলেছে, যদিও প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার সেই ইন্টেনশন ছিল না। ইন্টেনশন থাকা, দায়িত্ব গাফিলতি, ভুল, উদাসীনতা, সেটাকে অন্যায়ের কাতারে পড়ে না। সে অন্যায় তো ডক্টর ইউনূস করে গেছে। যাক, আসিফ নজরুলের সারা জীবনের হিস্ট্রি টানা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হিস্ট্রি আমরা আপনাদেরকে পড়ে শোনাতে চাই না। সৈয়দা রেজওয়ানা কিভাবে আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রীদের পাহারাদার হয়েছেন সপরিবারে, সেসব খবরও আমরা জেনেছি। মোস্তফা সরোয়ার ফারুকী, তার কি পরিমাণ বিস্তর কীর্তি কারখানা, সবকিছু নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনাও করেছি। মোস্তফা সরোয়ার ফারুকী সামান্য লোভে নাস্তার খরচ দেখিয়েছে লক্ষ 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 টাকা, জুলাই স্মৃতি জাদুঘরের নামে একটা ফালতু জিনিস করার জন্য। সেখানে নিয়োগ বিজ্ঞপ্তির আগেই বিভিন্ন মানুষকে সেখানে নিয়োগ দিয়েছে, সেখান থেকে কারি কারি টাকা কামিয়ে নিয়েছে বলে পত্রপত্রিকার অভিযোগ। এসবের পরে মোস্তফা সরোয়ার ফারুকীর বিদেশ যাত্রাতেও
একটা বড় ধরনের বাধা আসতে পারে বলেই আমাদের কাছে সুস্পষ্ট খবর আছে। ফলে আমি এই কথাটাই রিপিট করছি, বিএনপি সরকারের মধ্যে অনেকের কাছে এইরকম একটি ধারণা আছে যে ইউনূস সরকারকে যেহেতু তারা শুরু থেকেই ধরি মাছ না ছুঁই পানি, ইউনূসের বিভিন্ন দাবি দাওয়া মেনে নিয়েছে, ইউনূস সরকারের অন্যায় আবদার মেনে নিয়েছে, ইউনূস সরকার অন্যায়ভাবে গণভোট আয়োজন করেছে, সেটাতে ভোট চাইতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাধ্য হয়েছেন, ইউনূস সরকারের জুলাই সনদ একদম রাত পোহালে স্কেচ করে গিয়ে বিএনপি সাইন করে চলে এসছে। ফলে ওই সরকার শেষতক বিএনপির উপকার করে গেছে। যদিও ইউনূস সরকারের সমস্ত ইন্টেনশন ছিল তারা জামাত এবং এনসিপি কে ক্ষমতায় আনতে চায় বলে বিএনপি নেতারা মনে করেন। বিএনপি নেতারাই আমাদের এখানে কিন্তু শোতে এসে তারা এই অভিযোগ করেছেন যে ইউনূস সরকার অক্লান্ত ভাবে চেষ্টা করেছিল জামাত এবং এনসিপি কে ক্ষমতায় আনার জন্য, কিন্তু তারা দুয়ে দুয়ে চার মিলাতে পারেনি। কিন্তু শেষতক যেহেতু ইউনূস সরকার মোটামুটি ইলেকশনের পরে আর ভুকিচুকি না করে বিদায় নিয়েছে, ফলে বিএনপির একটা মিনিমাম কৃতজ্ঞতা বোধের জায়গা যদি তৈরি হয়ে থাকে, কিন্তু সেটা ভেঙে পড়তে আর সময়ের ব্যাপার মাত্র। কারণ বাংলাদেশের ভেতরে একটা এমন সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে মার্কিন এই গোলামি চুক্তি সবাই বুঝে গেছে যে এটা একটা ভয়ঙ্কর রকম চুক্তি হয়েছে, এবং এই চুক্তির বিরুদ্ধে মানুষের একটা সেন্টিমেন্ট কাজ করা শুরু করেছে কিনা সরকারই নিশ্চয়ই সেটা বিবেচনা করবে। ফলে সবকিছু মিলিয়ে ইউনূস সরকারের উপদেষ্টাদের সামনে যে কাল দিন আসছে সেটা বলার অপেক্ষা রাখে না। জেল এমন এক জায়গা, যারা জেল থেকে আসেন তাদের জেলের অভিজ্ঞতা শুনলেই বোঝা যায়। জেল থেকে বের হওয়া অনেক মানুষ আমি দেখেছি জেলে যাওয়ার আগে তখন বয়সের ছাপ পড়েনি, কিন্তু মধ্য বয়সে জেলে গেলে পরে বের হয়ে আসেন যেন 6 মাস 1 বছর পরে যদি বের হন অনেকটা একদম বৃদ্ধ কায় হয়ে বের হন। এই বাংলাদেশে জেল থেকে বের হয়ে নিউ মার্কেট থানা ছাত্রলীগের এক ছেলে জেল থেকে বের হওয়ার অল্প সময় পরেই হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমি তখনই বলেছিলাম এগুলো কাকতালীয় বা এগুলোকে দুর্ঘটনা বলা যায় না, কারণ অকারণে একটা মানুষকে যখন জেলে নেওয়া হয়, অকারণে একটা মানুষকে যখন মানসিক টর্চারে রাখা হয়, সেটা তার শারীরিক এফেক্ট কি পরিমাণ পড়ে সেটা কারো আসলে বোধগম্য নয়। এই বাংলাদেশে জেল থেকে বের হওয়ার পরপর মৃত্যুর ঘটনা আরো ঘটেছে। আমরা ছাত্রলীগের একটা ছেলের ক্ষেত্রে দেখেছি, মামলা মাথায় নিয়ে তিনি কুয়েতে চলে গিয়েছিলেন, কুয়েতে গিয়ে টিকতে পারেননি, সেখানে জেল খেটেছেন, কাজের সন্ধানে গিয়ে অবৈধ কাজের পাল্লায় পড়ে তারপর তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার পরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আমাদের সামনে আরো একটা খবর, সেই খবরটা নিশ্চয়ই বাংলাদেশে অনেকেরই মনে নাড়া দিয়ে যাবে, এবং এই খবরগুলো আমাদেরকে লাগাতার পড়তে হচ্ছে। আপনারা কি সবগুলোকেই কাকতালীয় বলবেন, সবগুলোকে দুর্ঘটনা বলবেন? জামিনে মুক্তির 1 সপ্তাহের মাথায় মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। দীর্ঘ 7 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার মাত্র 1 সপ্তাহের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মুয়াজ। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল কুদ্দুস মুয়াজ শেরপুর শহরের মিরগঞ্জ এলাকার মাছ ব্যবসায়ী ফজু মিয়ার ছেলে ছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। ছাত্রলীগ নেতা মুয়াজ শেরপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগ থেকে বিএসসি সম্মান সম্পন্ন করেছেন। তিনি 2024 সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর শহরে নিহত ছাত্র হত্যা মামলায় চার্জশিটভুক্ত একজন আসামি ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায় 24-এর গণ আন্দোলনের পর আত্মগোপনে থাকা অবস্থায় 2025 সালের 24 সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। পরে তাকে ধানমন্ডি থানায় স্থানান্তর করা হয়। দীর্ঘ প্রায় 7 মাস কারান্তরীণ থাকার পর গত সপ্তাহে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্ত হয়ে নিজ বাড়ি শেরপুরে ফিরেছিলেন আব্দুল কুদ্দুস মুয়াজ। তার শারীরিক কোনো জটিলতা ছিল না। মঙ্গলবার তিনি ঢাকায় যান এবং লালবাগ এলাকার বাসায় ওঠেন। বুধবার ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই জানান, বুধবার বাদ আসর তার নামাজে জানা যায় এবং তার দাফন সম্পন্ন হবে। শেরপুর থানার
ওসি সোহেল রানা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা 24শে আন্দোলনে ছাত্র হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি আব্দুল কুদ্দুস মুয়াজের মৃত্যুর বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে মৃত্যুর সনদ হাতে পেলে সেটি আমরা আদালতে উপস্থাপন করব। আইনি প্রক্রিয়া অনুসারে আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ায় চার্জশিট থেকে মৃত ব্যক্তির নাম বাদ যাবে। 7 মাস জেল। আমি জানি না এই হত্যাকাণ্ডে প্রমাণ কি দাঁড়াবে, শেষমেশ কে দায়ী হবে বিচারে গিয়ে। এই 24-এর গণ আন্দোলনে গণহত্যা বা হত্যার যে মামলাগুলো হয়েছে, এই কয়টা হত্যা মামলা শেষ পর্যন্ত আদালতে প্রমাণ হবে এ নিয়ে যথেষ্ট আলাপ আছে, যথেষ্ট মানুষের মধ্যে ধারণা আছে যে এগুলো সহজে হওয়ার, মানুষ বিশ্বাসই করতে চায় না অনেক কিছু। কিন্তু এই যে মুয়াজের মতন মানুষগুলো ধুকে 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 মৃত্যুর কোলে ঢলে পড়লো, এর দায়ভার আসলে কার? আমরা আজ যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, বিএনপির মানুষজনের ক্ষেত্রে আমরা সেই প্রমাণ রেখেছি যে 2018 সাল থেকে বিএনপির মানুষজনের ক্ষেত্রে এই ঘটনাগুলো যখন ঘটেছে আমরা প্রতি মুহূর্তে এগুলো বলেছি। কিন্তু বাংলাদেশে এই দুই দলের টক্কর এবং এই 2-4টা মুয়াজের হারিয়ে যাওয়া, তাদের মসনদে যাওয়া কোনো কিছু আসলে ফেরায় না। সেই জন্যই তাদের গায়েও এই অত্যাচার, অবিচার, বেআইনি পথের রাজনীতি বন্ধ করার তেমন কোনো বোধহয় তারা বা বাতাস লাগে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। ওয়াকার, আপনি তো ইতিহাসের সেরা নির্বাচন করেছেন, কিন্তু সেই নির্বাচন আপনাকে সুরক্ষা দেবে তো? আর যদি সুরক্ষা দিয়েই থাকে, তখন আপনার চেহারাটা এরকম চুপসে ছিল কেন যখন আপনি বলছিলেন ডিসিরা ইতিহাসের সেরা নির্বাচন করেছে? আমি তো আপনার মুখ, আপনার মাথা, আপনার আপাদমস্তক ভালোভাবে দেখলাম। আপনার দাঁত একটা ওদিকে চলে গেছে, দাঁত কালো হয়ে গেছে, মুখমণ্ডল ছোট হয়ে গেছে, এক ধরনের আহ, আপনার মধ্যে অ্যাংজাইটি কাজ করছে। তা আপনি যদি ইতিহাসের সেরা নির্বাচন করেন, তাহলে তো আপনি যখন এই বক্তৃতা দিচ্ছিলেন, সেটা তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলুন কিংবা মুখমণ্ডল বলুন বা চোখের তারায় ফুটে ওঠার তো কথা, সেটা ওঠেনি কেন ওয়াকার? আপনি যে সেরা নির্বাচনের কথা বললেন, সেই সেরা নির্বাচনে বাংলাদেশের অর্ধেক মানুষ, মুক্তিযুদ্ধের মানুষ কিন্তু অনুপস্থিত ছিল। এইরকম মুক্তিযুদ্ধের পক্ষের যারা দেশ স্বাধীন করে, তারা যদি একটা নির্বাচনে অনুপস্থিত থাকে, বাকিদের নিয়ে একটা নির্বাচন করাকে কি সেরা নির্বাচন বলা যায় ওয়াকার সাহেব? আপনি কার ঋণ খেয়েছেন, কার নিমক খেয়েছেন? আপনি তো নিমক খেয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির। আপনাকে এতটা অসুস্থ আগে কখনো আমার মনে হয় নাই। আপনার হার্টে ফুটা আছে, তারপর আর্টারিতে ব্লক আছে, রক্ত চলাচল করে না, এগুলো আমরা শুনেছিলাম। সেখান থেকে কার দয়া দাক্ষিণ্যে আপনি এই সেনাবাহিনী প্রধান হয়েছিলেন? কে আপনার হার্টের ফুটো ভালো করেছিল? সময় মতো এগুলো ভালো না করলে তো পগার পারও হয়ে যেতে পারতেন, তাই না? আচ্ছা ওয়াকার সাহেব, বলুন তো আপনি কেন শেখ হাসিনার সাথে এই বেইমানিটা করলেন? ব্যক্তি শেখ হাসিনার সাথে বেইমানি করার কি কারণ থাকতে পারে? আমরা তো জানি যে শেখ হাসিনা তার আশেপাশে যারা কাজ করে তাদেরকে অনেক স্নেহ করেন, এবং আমি এমনও শুনেছি শুধু শেখ হাসিনার স্নেহের কারণে অনেকে শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দিতে চায়। আবার আপনাকে বলা হয় যে আপনি বঙ্গবন্ধুর ফ্যামিলিতে বিয়ে করেছেন, ইত্যাদি ইত্যাদি শুনি। তারপরে আপনি এত বড় বেইমানি কিভাবে করতে পারলেন? হ্যাঁ, এই বেইমানির হিসাব তো আমি অন্তত মিলাতে পারি না। একেবারে কচি বয়সে শিবির জঙ্গি না হয়ে গেলে একটা ছেলে, সে কিভাবে এত বড় বেইমানি করে? আপনি কি সে সাদেক কাইয়ুম হয়ে গেলেন? ছিলেন এতদিন? আমরা জানি না, হয়তো একদিন জানা যাবে। কিন্তু যে বেইমানি আপনি করলেন, সেই বেইমানি তো আগের কেউ করতে পারেনি। আমরা খন্দকার মোশতাকের কথা জানি। খন্দকার মোশতাক বেইমানি করেছে, বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করেছে। সেটা
এক ধরনের আপনার সেই যে ক্রাইম বা সেই ট্র্যাজেডির সে যে পরিমাণ মির্জাফর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা একটা হিসাব আছে। কিন্তু আপনি যে বেইমানিটা করলেন, হ্যাঁ, এখানে হলো যে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে সপরিবারে খুন করা হয় নাই। শেখ হাসিনা, শেখ রেহানা যারা ওই দিন ঢাকায় ছিলেন তাদেরকে খুন করা যেত। জঙ্গিরা, আপনার জঙ্গি মাসুদ রেডি ছিল খুন করে ফেলার জন্য। কিভাবে কিভাবে শেখ হাসিনা বাঁচলেন, আসলে এগুলো আমরা কিছু জানি, কিছু হয়তো জানি না, সেগুলো নিয়ে এই ভিডিও না। কিন্তু তারপরে যেটা হলো, বাংলাদেশ চলে গেল পুরোপুরি 24-এর জঙ্গিদের হাতে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের হাতে। এবং বাংলাদেশের অর্থনীতি কিভাবে আপনার ইউনূস এবং তার বাহিনী চুরি করেছে এটা আপনি জানেন। বর্তমানে কিভাবে একটা দুর্বল প্রশাসন চলছে তারেক রহমানের আন্ডারে, এটাও আপনি জানেন। সব মিলিয়ে বাংলাদেশের যেই ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতির জন্য আপনার কাছে অনুশোচনা চাচ্ছি না, কিন্তু সামান্য বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ তো একটু চিন্তা করবে যে কোথা থেকে কি হয়ে গেল। আপনি কত বড় জঙ্গি হলে আপনি আপনি বলছি না, মানে একজন মানুষ কত বড় জঙ্গি হলে দেশের এত বড় ক্ষতিটাকে মেনে নিয়েও তারা জঙ্গিদেরই বিজয় কামনা করে, অর্থাৎ জঙ্গিদের হাতে দেশ থাকুক সেটা চায়। আপনি সেটা চান, এটা আমি মনে করতে পারি, বা আমরা বিশ্বাস করি বা না করি। এখন জঙ্গিদের হাতে এই রাষ্ট্রটা থাকলে আপনি নিরাপদ, তাই তো? কিন্তু সেটার কি লক্ষণ আছে ওয়াকার সাহেব? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেও, 1972 সালের পর থেকে 2 বছরেরও কম সময়ে বাংলাদেশের সার্বিক সামাজিক গ্রন্থি, বাংলাদেশের নতুন জেনারেশনের পড়াশোনা ধ্বংস, বাংলাদেশের অর্থনীতির এত অবনতি, এটা কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 55 বছরে আর কখনো দেখা গেছে ওয়াকার? আমি আপনাকে এবং আপনার সেনাবাহিনীকে প্রশ্নটা করছি। আপনি একে ধরে নিলাম আপনি ভালো মানুষ হিসাবে করেছেন, না শেখ হাসিনা সরকারকে নামিয়ে দিতে হবে, কারণ যে জামাতের সাথে একটু এটা সেটা করে, মাঝে মধ্যে খোঁচা দেয়, একে জেলে নেয়, তাকে ছেড়ে দেয়, এটার জন্য আপনি রাগ করে শেখ হাসিনার বিরুদ্ধে গেলেন। তারপরে তো দেশটাকে আপনার জঙ্গি বাহিনী তুলতে হবে, তাই না? তারা কি সেটা পেরেছে, নাকি সেটা পারার কোনো লক্ষণ আছে? আছে কি? ওসব আপনার বোঝার তো কথাও না। আপনি অনেক চালাক মানুষ, কিন্তু আপনার তো একটা সাংস্কৃতিক নিম্নমান আছে, তাই না? সেই নিম্নমান আপনি প্রমাণ করেছেন না আইয়ুব বাচ্চুর গান গেয়ে। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান আইয়ুব বাচ্চুর গান গায়। আসলে বিএনপি জামাতও না, আসলে আমরা যদি ভালো ভালো জায়গায় মানুষের সাংস্কৃতিক মান দেখে যদি ভবিষ্যতে নিয়োগ দিতে পারি, তাহলে কিন্তু ওয়াকার আপনার মতো আবর্জনা কিন্তু এই বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ পদে ঢুকতে পারবে না। সাংস্কৃতিক মানটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্য সেই বিষয় আজকের এই ভিডিওর বিষয় হলো যে ওয়াকার আপনি সুরক্ষা পাবেন তো? আপনি সুরক্ষা পেতেন যদি জঙ্গি কোয়ালিশনকে, যারা জঙ্গি, যেসব বিদেশি শক্তি সেই জঙ্গি কোয়ালিশনকে তাদের এই জঙ্গি উত্থান সফল করেছিল, তারা যদি জঙ্গিদের সাহায্য করত বাংলাদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে। যেমন ধরুন, এই যে আপনি তারেক রহমান 45,000 কোটি টাকার বোয়িং কিনলো, 14টা বোয়িং। এটা যদি উল্টোটা হতো যে মার্কিনীরা বাংলাদেশে নতুন করে 45,000 কোটি ডলার বিনিয়োগ করেছে, বোয়িং বিক্রি করে নাই, বিনিয়োগ করেছে, এই দেশে মানুষের কর্মসংস্থান করছে, এইরকম কোন শক্তির সাথে যদি আপনি আতাত করতেন বা জঙ্গিরা আতাত করত, তাহলে কিন্তু আপনাদের একটা ভরসা ছিল। সেই ভরসা কি এখন ওয়াকার আছে? উল্টো নির্বাচনের আগে ইউনূস বাণিজ্য চুক্তি করে দেশকে কিভাবে অর্থনৈতিক একটা আপনার কি বলবো, একটা শিকল পরিয়ে দিয়ে গেল, বাংলাদেশের অর্থনীতিটা যাতে কোনোভাবে আর দাঁড়াতে না পারে, সেটা কি ওয়াকার আপনি অনুধাবন করতে পারছেন? তারপর আপনি আরো কি কি করেছেন? আপনি জানমালের দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার এই দায়িত্ব নেওয়াকালীন বাংলাদেশে যে পরিমাণ অবিচার হয়েছে, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে কখনো এতগুলা মানুষকে কি রাস্তায় পিটিয়ে মারা হয়েছে ওয়াকার সাহেব? হয়নি।
আমি এটাই বুঝতে পারি যে আপনার যে যে চেহারা আমি দেখলাম সেখানে এগুলোর একটা ছাপ দেখলাম। আপনি এখন দুশ্চিন্তা করতেও পারেন, সুচিন্তা করতেও পারেন, বিএনপির মাধ্যমে প্রোটেকশন চাইতেও পারেন, পেতেও পারেন, কিন্তু আসলে কি আপনি সুরক্ষা পাবেন? আপনি বঙ্গবন্ধুর ফ্যামিলিতে বিয়ে করেছেন ইত্যাদি বলে আপনার সন্তানরা, আপনার সন্তানের সন্তানরা, তারা কি আসলে বাংলাদেশে সুরক্ষা পাবে? 1971-72 সাল অর্থাৎ স্বাধীন বাংলাদেশে আর কোন জেনারেলের কর্মকাণ্ড কি বাংলাদেশকে এত বড় আঘাত করেছে? হ্যাঁ, জেনারেল শফিউল্লাহর কর্মকাণ্ড করেছিল। জেনারেল শফিউল্লাহর নিষ্ক্রিয়তায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। জেনারেল শফিউল্লাহকে আমরা কিন্তু কোনো অ্যাক্টিভলি কিছু করতে দেখিনি। সেখানেও শফিউল্লাহ অবরুদ্ধ ছিল এইভাবে বিশ্বাস করা হচ্ছে, কিন্তু আপনি তো একেবারে অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছেন, শেখ হাসিনার পতনে করেননি? আপনি তো 4 তারিখ থেকে সব মিটিং টিটিং শুরু করে দিয়েছেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং সরকার বিপদে আপনি সন্ত্রাসীদের সাথে মিটিং করে দিয়েছেন। আচ্ছা বলুন তো ওয়াকার, আপনি তো একটা জেনারেল, তাহলে আপনি ডোনাল্ডুর একটা ধমক খেয়ে এভাবে বন্ধ হয়ে গেলেন কেন? ডোনাল্ডুর ধমক খেয়েই আপনাকে রাষ্ট্রের বিরুদ্ধে চলে যেতে হবে? বাংলাদেশের সেনাবাহিনী ইউএন পিস কিপিং এ যেতে পারবে না, তার জন্য আপনাকে সরকারের বিরুদ্ধে চলে যেতে হবে? না এইসব ছোট ছোট কারণ সরকারের বিরুদ্ধে যাওয়া কোনো বড় কারণ নয়, বড় কারণ হলো আপনি নিজেই একজন জঙ্গি। ইতিহাসে সবকিছু বের হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন ওয়াকার, আপনি সুরক্ষাটা পাবেন না। আপনি খন্দকার মোশতাকের কাহিনী জানেন তো? খন্দকার মোশতাক কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগেই মরে গিয়েছিল 96-এ, কিন্তু 1975 সাল থেকে সে 95 বা 94 যে খন্দকার মোশতাক মরেছে, এই 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 যে তার যে আপনার 20 বছরের জীবন, সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? মোশতাকের বাড়ি কোথায়, মোশতাকের ছেলে মেয়েরা কোথায়, তারা কিভাবে থাকে, কিংবা বঙ্গবন্ধুর খুনিরা আজকে কে কোথায়, যারা বেঁচে আছে তারা কে কিভাবে থাকে? তাদেরকে হ্যাঁ আপনার মতো জঙ্গিরা নানান বাহবা দিচ্ছে, কিন্তু আসলে কি সেই এই 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 যে তারা যে পলাতক জীবন যাপন করছে, বা আপনার এই মোশতাক এবং তার ছেলে মেয়েরা, এরা তো দেশে খুব একটা কেউ নাই। একটাকে বোধহয় দেখেছিলাম একবার, জিয়াউর রহমান সম্পর্কে কিছু ভালো কথা বলে, সে রাষ্ট্রদূত ছিল। তো এদের অবস্থা, আপনি তো এত ভালো থাকতে পারবেন না বাংলাদেশে। বাংলাদেশে থাকুন, বিদেশে থাকুন, আপনি জেনারেল মঈনের কথা ভাবুন। জেনারেল মঈন কিন্তু একজন দেশপ্রেমিক জেনারেল ছিলেন। যেভাবে পারুক উনি কিন্তু বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। তারপর তো জেনারেল মঈন কখনো বলে নাই যে এত ভালো ইলেকশন আমি করে দিয়েছি, বলেছে? আপনি শুধু বাংলাদেশের 40-50% মানুষকে নিয়ে, যারা সবাই জুলাই জঙ্গি উত্থানে আপনার সহযোগী হয়েছিল, বা আপনি যাদের সহযোগী হয়েছিলেন, তাদের মধ্যে ক্ষমতার বন্টনের একটা ইলেকশন করে দিয়ে আপনি সেটাকে যে এত বড় ইলেকশন হিসাবে ঘোষণা দিচ্ছেন, জেনারেল আপনি কি বাঁচতে পারবেন? আপনি তো কাউকে বাঁচানোর, হ্যাঁ আপনি আওয়ামী লীগের অনেক নেতা মানে নেতাদের বাঁচিয়েছেন, কি কি এগুলা বলে জঙ্গিরা, কিন্তু গোপালগঞ্জে তো আপনার ডান্ডা আবার দাঁড়িয়ে গিয়েছিল, সেখানে তো আপনি ম্যাসেকার করেছেন। সেখান থেকে আপনি ক্ষমা পাবেন? হ্যাঁ, মানুষ, আপনি হয়তো ভাবছেন যে সব তো রাগ ইউনুসের উপর। জি না, হিসাব যখন হবে আপনার হিসাবটা একটু বেশি হবে। ইউনুস কিন্তু একজন ভাড়াটিয়া। ইউনুস বিদেশি, এটা আমরা আগে থেকেই জানতাম। সে ভাড়াটিয়া হিসাবে এসে ভাড়াটিয়া হিসাবে চলে গেছে, মার্সেনারি ফোর্স। আপনি তো এই দেশের সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করেছেন, আপনার কি ধারণা সেনাবাহিনী সব আপনার মতো জঙ্গি? সেখানে জেনারেল মুজিব বা কি বলে যে আরো যে আছে জেনারেল, যে জেনারেলটাকে আপনারা বন্দি করে রেখেছেন, জেনারেল জিয়া, এদের মতো জেনারেল নাই, দেশপ্রেমিক জেনারেল নাই। জেনারেল আজিজের মতো দেশপ্রেমিক জেনারেল সেখানে নাই, নাই আর্মি অফিসার। আমার তো ধারণা অন্তত অর্ধেক আছে। কতজনের আপনার চাকরি থেকে বরখাস্ত করবেন? কতজনকে কি শাস্তি দিবেন? পারবেন সবকিছু? আপনার অবস্থাটা কি হবে জেনারেল, আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার কিন্তু বিশাল সুযোগ ছিল, এমনকি শেখ হাসিনা বিরুদ্ধে গিয়েও কিন্তু আপনি বাংলাদেশকেও বাঁচাতে পারতেন, আপনাকেও মহান একজন নায়ক হিসাবে আবির্ভাব করতে পারতেন। সেটা বলতেও আমার লজ্জা লাগছে। সেটা হলো যে আপনি নিজেই যদি ক্ষমতাটা হাতে নিয়ে আপনি যদি একটা সুষ্ঠু সবল সব দলের অংশগ্রহণে ইলেকশনের ব্যবস্থা করে দিতেন, সেই ইলেকশনে কিন্তু আবার আওয়ামী লীগই জিতে আসতো।
তারপরে কিন্তু আওয়ামী লীগের লোকজনের ক্রোধ আপনার উপর আর থাকতো না। এখন যেই ক্রোধ আপনি উৎপাদন করেছেন, এইটা কি আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আপনি প্রশমন করতে পারবেন? পারবেন না। আর প্রশমন না করতে হলে কি দরকার? আপনার দরকার সুরক্ষা। সেই সুরক্ষা তারেক রহমান থেকে হতে পারে, আপনি যে ইলেকশন নিয়ে বাহাদুরি করলেন সেই ইলেকশন থেকে হতে পারে। কিন্তু তারা কি এই রাষ্ট্রকে চালাতে পারছে? রাষ্ট্রের অবস্থা কোন দিকে যাচ্ছে? খলিল সাহেব আজকে চায়নাতে দেখলাম, পারবে তো সব ম্যানেজ করতে? জেনারেল, আপনি আপনার একুল ওকুল দুকুলি কিন্তু হারিয়েছেন। এটা কোনো দিন আর উদ্ধার হবে? পুলিশ থেকে প্রশাসন সবখানে এখন সরকারি কর্মকর্তারা আছেন দুই আতঙ্কে। প্রথমটি হলো ট্যাগ আতঙ্ক। এই ট্যাগ দিয়ে চলছে তালিকা তৈরির হিড়িক। হোয়াটসঅ্যাপ সহ নানা যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এমন অনেক তালিকা। দেখা হচ্ছে কারা আওয়ামী লীগ সরকারের লোক ছিল আর কারা ছাত্রদল কিংবা বিএনপি করত। তালিকার পর বাড়ছে বাধ্যতামূলক অবসরের আতঙ্ক। নতুন নতুন তালিকা করে একের পর এক কর্মকর্তাকে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে। যাদের এরই মধ্যে 25 বছর পূর্ণ হয়েছে, আইনি মারপ্যাচে তাদের সহজেই পাঠিয়ে দেওয়া যাচ্ছে বাধ্যতামূলক অবসরে। অথচ ট্যাগ খেয়ে জনস্বার্থের দোহাই দিয়ে চাকরি থেকে বিদায় দেওয়া হলেও সেই কর্মকর্তারা জানেন না চাকরিকালে তারা জনবিরোধী কি করেছিলেন। গত কয়েক মাসে পুলিশ ও প্রশাসনে 25 বছর চাকরি করে ফেলেছেন এমন বেশ কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনায় ফের আলোচনায় এসেছে বাধ্যতামূলক বা অকাল অবসরের বিষয়টি। 10 দিনের ব্যবধানে শুধু পুলিশেরই 30 কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। এই ঘটনার পর চাকরিতে 25 বছর পূর্ণ হওয়া কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এ নিয়ে নানা আলোচনা চলছে। আতঙ্ক তৈরি হয়েছে 20তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যেও। এসব ঘটনা পুলিশ প্রশাসনের ভেতর তৈরি করেছে চাপা অসন্তোষ। দৃশ্যমান না হলেও ভেতরে ভেতরে বাড়ছে উদ্বেগ, অনিশ্চয়তা আর হতাশা। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত কিংবা নিজেদের নিরপেক্ষ কর্মকর্তা হিসেবে ভাবতেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি অস্বস্তি কাজ করছে। পুলিশ থেকে প্রশাসনে চাকরি হারানোর এই আতঙ্ক সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে মাঠ প্রশাসনেও। অনেক কর্মকর্তারা এখন আছেন মূর্তিমান আতঙ্কে কখন কোন সিদ্ধান্ত আসে। 2018 সালের সরকারি চাকরি আইনের 45 ধারায় বলা হয়েছে, চাকরির বয়স থাকলেও কর্মকর্তা কর্মচারীদের অবসর দিতে পারে সরকার। ওই ধারায় বলা হয়েছে, যে কোনো সরকারি কর্মচারীর চাকরির বয়স 25 বছর পূর্ণ হলে সরকার ওই কর্মচারীকে জনস্বার্থে যে কোনো সময় অবসরে পাঠাতে পারে। এ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর প্রয়োজন নেই। ওই ধারায় অবসরে পাঠানো কর্মকর্তাদের বাধ্যতামূলক বা অকাল অবসর হিসেবে চিহ্নিত করা হয়। তবে বাংলাদেশে সব সরকারের আমলে এই ধারাটি ব্যবহৃত হয় রাজনৈতিক দমনের অস্ত্র হিসেবে। সাধারণত চাকরিতে নানা অপরাধ বা অনিয়ম করলে আইন অনুযায়ী কর্মকর্তা কর্মচারীরা চাকরিচ্যুত বা বরখাস্ত হন। তবে 2018 সালের সরকারি চাকরি আইনের 45 ধারায় চাকরি থেকে বের করে দেওয়া হলো। কর্মকর্তা কর্মচারীরা জানতেই পারেন না তাদের কেন চাকরি থেকে বাদ দেওয়া হলো, কারণ রাজনৈতিক ছাঁটাইয়ের অস্ত্র হিসেবে সব সরকারই এটি ব্যবহার করে আসছে। যে সরকার বিদায় নেয় ওই সরকারের অনুগত কর্মকর্তা কর্মচারীকে সাধারণত 45 ধারায় অবসরে পাঠানো হয়। যদিও টানা 25 বছর ধরে এসব কর্মকর্তা কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করে থাকেন। রাষ্ট্রীয় খরচে তারা নানা প্রশিক্ষণ নেন কর্মকালে, ফলে তাদের অভিজ্ঞতা কাজে না লাগে সার্ভিসের সময় থাকলেও বিদায় দেওয়া হয়। তবে এমন ঘটনাও ঘটে, এক সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে পরের সরকারের আমলে সংশ্লিষ্ট কর্মকর্তা ভূতাপেক্ষ পদোন্নতি, পুরনো বেতন ভাতা নিয়ে ফের চাকরিতে ফিরে আসছেন। অন্যদিকে ভেতরে ভেতরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে অনেক কর্মকর্তা যোগ্যতা থাকার পরও পদোন্নতি বঞ্চিত হন। এক সরকারের আমলে পুরো সময় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ইউনিট বা পদে চাকরি করতে বাধ্য হন। সরকার বিদায়ের পর ওই সরকার অনুগতদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে শূন্য পদে বঞ্চিতদের পদোন্নতি ও প্রদান করতেও দেখা যায়। 90 পরবর্তী এরশাদ সরকার থেকে শুরু করে সব সরকারের আমলে কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। 1991 সালে বিএনপি প্রথমবারের মতো ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিশেষ করে সামরিক ও আধা সামরিক বাহিনী থেকে 1973-74 ব্যাচের কর্মকর্তাদের
চাকরিচ্যুতির ঘটনাটি বাংলাদেশের প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত বিষয়। 2001 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে একই নীতি অনুসরণ করেছিল বিএনপি। আওয়ামী লীগ সরকারের নানা মেয়াদেও ছিল বাধ্যতামূলক অবসরের রীতি, তবে তা অন্য সরকারের তুলনায় গণহারে ছিল না। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরি আইনের সেই 45 ধারার ব্যবহার চালাতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 1 বছরে প্রশাসন ক্যাডারের 29 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এছাড়া ওই সরকার বিভিন্ন সময় অতিরিক্ত সচিব ও সচিব পদমর্যাদার 31 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তাদের বেশিরভাগই 2014 ও 18 সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা সহ নানাভাবে দায়িত্ব পালন করেছিলেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছাড়াও ওই সরকার এক প্রজ্ঞাপনে জুডিশিয়াল সার্ভিসের 18 জন বিচারক সহ বিভিন্ন সময় পুলিশের 51 কর্মকর্তাকে অবসরে পাঠায়। মোহাম্মদ ইউনূসের আমলে আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো মোট 335 জন কর্মকর্তাকে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনা হয়েছে। 2024 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন পদে মোট 557 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে, যার বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায়। 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পর বর্তমান বিএনপি সরকারও 45 ধারা অনুযায়ী বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এর মধ্যে বর্তমান সরকার আমলে 3 দফায় 5 অতিরিক্ত আইজিপি সহ 35 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সর্বশেষ গত রোববার পুলিশের 16 ডিআইজি সহ 17 কর্মকর্তাকে সরকারি আইনের 45 ধারায় অবসরে পাঠায় সরকার। এতটাই তড়িঘড়ি করে এদেরকে পাঠানো হয়েছে, দেখা যাচ্ছে পুলিশ সদর দপ্তর থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি ছিল 3রা মেতে, অথচ পরিপত্রের উপরে তারিখ লেখা হয়েছে 20 মে। এর আগে গত 22 এপ্রিল পুলিশের 11 জন ডিআইজি ও 2 জন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। পুলিশের একাধিক সূত্র বলছে এসব ঘটনা পুলিশ প্রশাসনের ভিতরে তৈরি করেছে চাপা অসন্তোষ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, আবার এদের অনেকেই দীর্ঘদিন ধরে পদোন্নতি পাননি, এমন অনেক পুলিশ কর্মকর্তাকেও অবসরে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন এই প্রক্রিয়াটি আকস্মিক ছিল না, বরং বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর থেকেই একটি তালিকা তৈরির কাজ চলছিল। সেই তালিকায় নির্দিষ্ট কিছু কর্মকর্তাকে বাছাই করা হয়, যাদের অনেকের ক্ষেত্রেই অভিযোগ তাদের মূল্যায়ন হয়েছে ট্যাগ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে নয়। এটা কোনো স্বাভাবিক প্রশাসনিক রদবদল নয়। পুলিশ কর্মকর্তারা বলছেন বর্তমানে প্রশাসনের ভিতরে সবচেয়ে আলোচিত শব্দ ট্যাগিং, যার শুরু অন্তর্বর্তী সরকারের সময়, তবে এর ধারাবাহিকতা এখন নতুন মাত্রা যোগ হয়েছে। অবশ্য ট্যাগিং হলেও অন্তর্বর্তী সরকার এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়নি, কিন্তু নতুন সরকার গঠনের পরপরই অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা এদের অবসরে পাঠাতে মরিয়া হয়ে ওঠে। কর্মকর্তাদের অতীত কর্মজীবন বা পোস্টিং কিংবা কোনো নির্দিষ্ট সরকার আমলের দায়িত্ব পালনের ভিত্তিতে তাদের উপর গোপনে সরকার বিরোধী ট্যাগ বসানো হয়। এভাবে অনেককেই অবসরে পাঠানো পদ তৈরি করা হয়েছে বলে পুলিশ প্রশাসনের অন্তর্মহলের জোর আলোচনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেছেন, যারা পেশাদারি দৃষ্টিভঙ্গি থেকে কাজ করেছেন, কোনো রাজনৈতিক পক্ষ নেননি, তারাও এখন নিরাপদ নন। কে কখন কোথায় ছিল, কোন সরকারের সময় কোন কাজ করেছে, এসব দিয়ে এখন বিচার করা হচ্ছে। যদিও সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পালন করা ছাড়া অন্য কোনো বিকল্প থাকে না। একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা বলেন, ভালো কাজ করেও যদি নিরাপত্তা না থাকে তাহলে কাজের আগ্রহ থাকে কিভাবে? সবসময় মনে হয় আজ না হোক কাল হয়তো তার নামও চলে আসবে। পুলিশের মধ্যে এই তালিকা তৈরির পেছনে কাজ করছে আগের আমলে বিএনপি পন্থী বলে পরিচিত কিছু কর্মকর্তা, যাদের নানা অপকর্মের জন্য চাকরি গিয়েছিল এবং তাদেরকে আবার ফেরত আনা হয়েছে। জানা গেছে গত বেশ কিছুদিন ধরে পুলিশের বিসিএস 15তম, 17তম এবং 18তম ব্যাচের 25 কর্মকর্তার নাম সংবলিত একটি তালিকা ঘুরছে এক হোয়াটসঅ্যাপ থেকে আর এক হোয়াটসঅ্যাপে। পুলিশের একজন ডিআইজি বলেছেন, আওয়ামী লীগ সরকার আমলে তিনি পদোন্নতি পেলেও কখনো জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে পদায়ন হননি, শুধু
পদোন্নতি পেয়েছেন, তাকেও এই তালিকায় রাখা হয়েছে এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মোহাম্মদ ইউনূস এবং বর্তমান বিএনপি সরকারের আমলে পুনরায় বহাল হওয়া অনেক কর্মকর্তা দীর্ঘ 15 বছর চাকরির বাইরে ছিলেন। তাদের গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনা সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। 2024 সাল থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার 76 জন এবং বর্তমান বিএনপি সরকার 30 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। তাদের মধ্যে অনেকেই 15তম, 17তম ও 18তম বিসিএস ব্যাচের কর্মকর্তা এবং দীর্ঘদিন ওএসডি ছিলেন। আবার যাদের 25 বছর পূরণ হতে যাচ্ছে তাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত কিংবা নিজেদের নিরপেক্ষ কর্মকর্তা হিসেবে ভাবতেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি অস্বস্তি কাজ করছে। আতঙ্ক ছড়িয়ে পড়ছে 20তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে। বিসিএস 20তম ব্যাচের কর্মকর্তাদের চাকরির বয়স চলতি মাসের 28 তারিখে 25 বছর পূর্ণ হবে। আগে থেকেই এ ব্যাচের ওএসডি থাকা কর্মকর্তারা আদৌ চাকরিতে থাকতে পারবেন কিনা তা নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন। 2018 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদেরও চাকরির বয়স 25 বছর হলেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে বলে প্রশাসনে গুঞ্জন রয়েছে। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে পুলিশের 3 জন ওএসডি এবং 113 কর্মকর্তা বিভিন্ন ইউনিটে সংযুক্ত রয়েছেন। তাদের মধ্যে যারা 25 বছর চাকরির মেয়াদ পূর্ণ করেছেন সেই কর্মকর্তাদের তালিকা তৈরি করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কাদের গায়ে ট্যাগ লাগিয়ে বাড়ি পাঠানো যায়। যদিও পুলিশ বিভাগে আলোচনা রয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের অনেকেই বিগত সরকারগুলোর আমলে অনেকটা নিরপেক্ষ ভাবমূর্তি নিয়ে দায়িত্ব পালন করছিলেন। চাকরি জীবনে অনেকের দক্ষতা ও সহায়তা রয়েছে। হয়তো অনেক কর্মকর্তা সহায়তার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে ভালো পোস্টিং পেয়ে থাকতে পারেন। এ কারণে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে সততা ও দক্ষতা নিয়ে চাকরি করা বর্তমান কর্মকর্তাদের মধ্যেও ভবিষ্যতে চাকরি নিয়ে শঙ্কা কাজ করতে পারে। প্রশ্ন উঠেছে, নির্বাচনগুলো হয়েছিল তৎকালীন সরকারের ইচ্ছায়, সেখানে ডিসি ও এসপি সহ অন্য কর্মকর্তাদের পক্ষে সরকারের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার সুযোগ কি ছিল? এভাবে একতরফা ভাবে কর্মকর্তাদের শাস্তি দেওয়া ভালো লক্ষণ নয় বলে মনে করছেন সাবেক কর্মকর্তারা। তারা মনে করেন এতে ভবিষ্যৎ প্রশাসন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সমালোচকরা মনে করেন এটি কোনো নতুন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের চলে আসা একটি ধারাবাহিকতা মাত্র। একের পর এক সরকার পুলিশকে স্বাধীন আইন প্রয়োগকারী সংস্থার বদলে রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। অনুগত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পোস্টিং দিয়ে পুরস্কৃত করা হয়েছে। অন্যদিকে নিরপেক্ষ বা ভিন্ন মতের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে পেশাদারিত্বের চেয়ে আনুগত্যের ভিত্তিতে বাহিনীটি গড়ে উঠেছে। এর প্রভাব এখন দৃশ্যমান হচ্ছে। পুলিশে ব্যাপক পদোন্নতি চললেও রাজধানী সহ সারা দেশে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতির ঘটনা বেড়েছে। মাঠ পর্যায়ে পুলিশ কার্যক্রম এখনো পূর্ণ গতি ফিরে পায়নি, যা বাহিনীর মনোবল ও শৃঙ্খলার উপর চাপেরই প্রতিফলন। দিনে দুপুরে চলছে র্যাবের উপর আক্রমণ, ছিনতাই, চাঁদাবাজি যেন নিয়মিত ঘটনা হয়ে যাচ্ছে। যদিও বরাবরের মতোই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও আইন শৃঙ্খলার সঙ্গে এই রদবদলের কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, নিয়োগ, বদলি, পদোন্নতি বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রশাসনের নিয়মিত কাজের অংশ। এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং এটি একটি চলমান প্রক্রিয়া। কিন্তু বারবার রদবদল, গণ অবসর এবং দ্রুত পদোন্নতি মনোবল ভাঙ্গা পুলিশ বাহিনীকে ঠেলে দিচ্ছে আরো ক্ষতির মুখে। যেখানে একটি মৌলিক প্রশ্ন থেকেই যাচ্ছে, পুলিশ কি আসলে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে, নাকি রাজনৈতিক হাওয়ার সঙ্গে তাদের তাল মিলিয়ে চলতে হবে? যারা এই দেশের বাংলাদেশের যারা মৌলবাদী গোষ্ঠী, ইসলামী জঙ্গি যারা পাকিস্তানপন্থী, তারা চাপে পড়ে গেছে। তাদের ভয়, আমাদের কিসের ভয়? যারা পাকিস্তান, আসামে, ত্রিপুরায় তো নাই, পাকিস্তান এবং আসামে যারা বাংলাদেশ বিরোধী, তারা চাপে পড়ে গেছে। বাংলাদেশ কেন চাপে পড়ে? বরং বাংলাদেশের লাভ হয়েছে। মমতা ব্যানার্জি তিস্তার জল দেয় নাই, এখন আমরা তিস্তার জল পাবো। সমস্যা কোথায়? চাপে পড়বো কেন? চাপে তারাই পড়েছে যাদের সমস্যা হবে, যারা ভারতকে গিলে খেতে চায়, যারা ভারতকে 4 দিনে দখল করতে চায়, 7 দিনে দখল করতে চায়, চামড়া নাই পীরের মতো লোক যারা লিল্লা নিয়ে চলে, তারাও এই দেশে, এই দেখবেন কয়টা লিল্লা খোর আছে হেফাজতের,
সারাদিন চিৎকার করে ভারত দখল করবে, তাদের সমস্যা হবে। বাংলাদেশের সমস্যা হবে কেন? বাংলাদেশ হচ্ছে, ভারত হচ্ছে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, বাংলাদেশও ভারতের বন্ধু রাষ্ট্র, বন্ধু প্রতিম দেশ। সমস্যা হবে কেন? ভারতের রাজনীতিতে কে ক্ষমতায় আসলো না আসলো তাতে আমাদের সমস্যাটা কোথায়? মমতা ব্যানার্জি থাকলে সমস্যা কেন তারা ছিল না? এই যে আমাদের আরেকজন ব্লেজার খলিল আছে, রোহিঙ্গা খলিল, বা যাই হোক মুসলেখা নেওয়া বা দেওয়া পররাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গের ক্ষমতা পালাদের পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে বাংলাদেশ। কানা আর মনে মনে জানা, আগে চিৎকার ভারত কি বলেছে তারা পুশব্যাক করবে? ভারতকে সরকারই তো তারা গঠন করে নাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। বলেছে কি? করে নাই। অযাচিত হয়ে বলে কেন? এটা বলে মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই? বরং এটা বলে তো পাগলের নৌকা ডুবানোর কথা মনে করাই দেয়। এখন যদি শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে যে আমি পুশিং করবো, পুশব্যাক করবো, মনে পাগলারে নৌকা ডুবার কথা আমরা মনে করিয়ে দেন। বরং তাদের পুশিনের এত ভয় কেন? আমাদের পুশিন ওদের পুশব্যাক ভয় কেন? বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশে পাঠিয়ে দিবে। এতে তো ব্লেজার খলিলকে ওয়েলকাম জানানো হচ্ছে যে ভারতীয় ভাইয়া, শুভেন্দু অধিকারী দাদা, আপনি ভালো করেছেন, দিয়ে দেন আমাদের দেশ। আপনার ছেলে আপনি ঘরে রাখবেন না, মানুষের পেটে কেন রাখবেন? কেন আপনি কাকের মতো, কোকিলের মতো, কাকের মতো শুরু করে দিচ্ছেন একজনের বাচ্চা আরেকজনের ঘরে? ভয়? এত ভয় কিসের? আপনারা বলেছেন 26 লক্ষ ভারতীয় আছে বাংলাদেশে, বের করে দেন সব 26 লক্ষ ভারতীয়কে পাঠায় দেন, ওয়েলকাম জানাবো। আমি শেখ ফরিদ আগে ওয়েলকাম, 26 লক্ষ যা আছে মানে সব পাঠায় দেন। অবৈধ কোনো ভারতীয় বাংলাদেশে থাকলে তাকে পাঠিয়ে দেন ভারতে, আমি আছি আপনাদের সাথে। তা তো করেন না। তো ভারত তার অবৈধ নাগরিকদের পাঠিয়ে দেবে, আপনার এত জ্বলে কেন? আপনার ভাই কন্যের বাড়িতে রাখবেন কেন? নিজের বাড়িতে রাখবেন। আপনি 12 লক্ষ, 14 লক্ষ, 18 লক্ষ রোহিঙ্গাকে থাকা খাওয়া দিতে পারেন, 1 লক্ষ রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে পারেন আপনি, যে এই দেশের নাগরিক না। তো আপনার দেশের নাগরিক আপনি ফেরত নেবেন, ভয় পান কেন? ওয়াই? তালমে কুছ তো কালা হায়। এই খবরিতে কেন আপনি রোহিঙ্গাকে বাংলাদেশি সনদ দিতেছেন, পাসপোর্ট দিতেছেন? সম্মানিত দর্শক, তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন দীর্ঘদিন ধরে গরম। গত 17 বছর ধরে আওয়ামী লীগ জামানাতে এটি নিয়ে ভারত এবং চীনের মধ্যে নিদারুণ একটি টানা হেঁচড়া চলছে, এবং এই তিস্তা প্রকল্প নিয়ে যে জল ঘোলা হয়েছে, সেই জল ঘোলার কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই তিস্তা প্রকল্পের কারণে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক নষ্ট হয়েছে, এবং মমতা ব্যানার্জি এইবারের যে নির্বাচন, সেই নির্বাচনে হেরে ক্ষমতা হারিয়েছেন। আবার এই তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ঘন হয়েছে, আবার কখনো কখনো সেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসছে, মানে তারেক রহমান সাহেবের সরকার। এই সরকার ক্ষমতা আসার পেছনে ভারতের একটা বিরাট হাত ছিল, আমেরিকার একটা গ্রিন সিগন্যাল ছিল। এ সকল কথাবার্তা আমরা শুনেছি, সত্য মিথ্যা আমরা কিছু জানি না। কিন্তু গত 2 মাস ধরে সরকারের সঙ্গে, মানে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের যে টানাপোড়েন, সেই টানাপোড়েন কেন, কি কারণে হলো আমরা তাও জানি না। কিন্তু আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে দিল্লির সঙ্গে ঢাকার একটা সম্পর্ক টানাপোড়েন চলছে। আমরা যেটা আশা করেছিলাম, বা যেটা হতে পারতো সম্পর্ক স্বাভাবিক থাকলে, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার প্রথম সরকারি সফরে ভারত যেতেন। তিনি সেখানে যাননি, এবং এখনো পর্যন্ত তার আমেরিকা যাওয়া, ভারত যাওয়া কিংবা চীন যাওয়া, এই বিষয়গুলো নিয়ে নির্ধারিত কোনো শিডিউল হয়নি, এবং কোনো পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রী জনাব খলিলুর রহমান তিনি দিল্লি সফর করেছেন, এবং সেখানে থেকে তেমন কিছুই পাননি। দিল্লি কা লাড্ডু আর ধরুন অশ্বকা ডিম্ব, ঘোড়ার ডিম। আর তিনি সেখান থেকে যে খুব বিরক্ত হয়ে ফিরেছেন সাম্প্রতিক সময় তার কথাবার্তা, সেটা বোঝা যাচ্ছে। তিনি চীন সফরে যাচ্ছেন। চীন সফরে যাওয়ার আগে বিএনপির যারা লোকজন রয়েছেন, তারা এক দফা, নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এক দফা চীন সফর করে এসছেন, এবং চীন সফর করে আসার পর অনেকেরই কপাল খুলে গেছে যারা নেতৃবৃন্দ। ইট মিনস চীনের সঙ্গে একটা ভালো কথাবার্তা হয়েছে, এবং সম্ভবত যদি ভারত খুব দ্রুত এগিয়ে না আসে, তাহলে প্রধানমন্ত্রী প্রথম বেজিং সফরে যাবেন। এখন চীন সফরে যেতে হলে ঠিক বিএনপিকে আগের সেই 2001 এবং 2006 সনের সেই রাজনীতিতে ফিরে যেতে হবে।
এতে কোনো সন্দেহ নেই। তখন কি রাজনীতি ছিল সেটা চীন ভালো জানে, আর তখন কি রাজনীতি ছিল সেটা বিএনপি ভালো জানে। কিন্তু আপনাদের মনে আছে যে আমির খুশরো মাহমুদ চৌধুরী যখন বাণিজ্য মন্ত্রী ছিলেন, তখন বাংলাদেশে সেই তাইওয়ানের যে একটা কনসুল অফিস, দূতাবাসের, সেটা খোলার অনুমতি দেওয়ার কারণে চীনের সঙ্গে সম্পর্ক মানে নষ্ট হয়ে গিয়েছিল, এবং পরবর্তীতে আবার এই সম্পর্কটা সুন্দর হয়ে গিয়েছিল 2001 থেকে 2006 সনে। তখন কেন সুন্দর হয়েছিল, কি কারণে সুন্দর হয়েছিল, এবং ওই সময়টাতে ভারতের সঙ্গে বিএনপি সম্পর্ক কেন খারাপ হয়েছিল, সেই বিষয় নিয়ে আলোচনা করব না। আপনারা যারা রাজনীতির সচেতন তারা সবাই 10 টাকা কষ্ট মামলা, আপনারা সবাই উলফা, আপনারা সবাই 7 সিস্টার, এই প্রসঙ্গগুলো আপনাদের মুখস্থ। তো আবারও এই সময়টিতে এসে বাংলাদেশের জন্য একটা নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এখন সেই নতুন পরিবেশ পরিস্থিতিতে আগের যে রাজনীতি, বিএনপির সঙ্গে চীনের যে কূটনীতি এবং বাংলাদেশ এবং বেইজিংয়ের যে সম্পর্ক, তার সঙ্গে নতুন যুক্ত হয়েছে তিনটি বিষয়। ইউনূস জামানাতে আমাদের উত্তরবঙ্গে একটা বিরাট হাসপাতাল, 800 শয্যা বিশিষ্ট চীনা সরকার একটা হাসপাতাল গড়ে তুলবে, এই ধরনের কথাবার্তা হচ্ছিল, এবং সেটা এমইউ হয়ে সেটা বাস্তবায়ন হবে বা হচ্ছে, বিশাল একটা বিনিয়োগ হচ্ছে, সেই বিষয়টা আমরা কম বেশি জানি। এখন ওটা নতুন সরকার কিভাবে নেবে এটা আমরা জানি না, কিন্তু চীন যে কাজটি করছে তার এগেনস্টে ভারত ভেটো দিয়ে আসছিল যে ওই অঞ্চলে চীনের কোনো উপস্থিতি ভারত মেনে নেবে না। 2 নম্বর হলো যে আমাদের নীলফামারী জেলাতে একটা ব্রিটিশ জমানাতে একটা সামরিক বিমান ঘাঁটি ছিল, নীলফামারী আর কুড়িগ্রাম, আমার মনে আসতেছে না এই মুহূর্তে, উত্তরবঙ্গে, এবং এটিকে বলা হয় যে এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি। এবং এই বিমান ঘাঁটিটি আবার নতুন করে তৈরি করার জন্য চীন তড়িঘড়ি করেছিল ডক্টর ইউনূসের জমানাতে। ডক্টর ইউনূস যদি এই কাজটি করতেন তিনি ক্ষমতায় থেকে যেতে পারতেন, এমনকি শেখ হাসিনা যদি এই কাজটি করতেন তারা কিন্তু ক্ষমতায় থেকে যেতে পারতেন। কিন্তু আমেরিকার ভয়ে, বা যেহেতু তারা মার্কিন ডিপ স্টেটের এজেন্ট ছিল, তারা এই কাজটি করতে সাহসী হয়নি। ফলে কি হলো, চীন ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছন থেকে সরে যায়, কোনো টাকা দেয় না, এবং রাষ্ট্র অর্থনৈতিক সংকটে পড়ে এবং কূটনৈতিক সংকটে পড়ে। আবার অন্যদিকে যেই আমেরিকা সবসময়, আমেরিকা এবং ভারত সবসময় কিল দেওয়ার গোসাই, তারা আপনাকে টাকা দেবে না, লজিস্টিক সাপোর্ট দেবে না, শুধুমাত্র আপনাকে ভোগ করবে, মানে আপনি কুলবধূ, আপনাকে অন্যের ঘর থেকে বের করে নিয়ে ভোগ করবে। এই কাজটি আমেরিকা এবং ভারত করে থাকে, তারা কখনো কারোর জন্য এইভাবে ঝুঁকি নিয়ে কোনো কাজ করে না। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বন্ধু সিলেকশন করতে পারেননি, না পারার কারণে তিনি শুধু দিয়ে গেছেন। তিনি উপদেষ্টাদেরকে দিয়েছেন, ব্যবসায়ীদেরকে দিয়েছেন, নিজের গ্রামীণ ফোনকে দিয়েছেন, তারপর আমেরিকাকে দিয়েছেন, এমনকি ভারতকেও দিয়েছেন, কিন্তু বিনিময়ে তিনি কিচ্ছু পাননি তাদের কাছ থেকে। অধিকন্ত চীনের সঙ্গে তার একটা নিদারুণ শত্রুতা তৈরি হয়েছিল, ফলে তার যে পতন এবং তার যে দ্রুত চলে যাওয়া, এটার পিছনে চীনের একটা বিরাট হাত ছিল। এখন বাংলাদেশের যে জটিল রাজনৈতিক অবস্থা, সেই জটিল রাজনৈতিক অবস্থায় অতীতের যে কোনো সময়ের চাইতে বিএনপি এখন সবচেয়ে টাফ সময়, কঠিন সময় পার করছে। বন্ধুহীন, বান্ধবহীন, টাকা নেই, পয়সা নেই, কোনো কিছু নেই। তো এই অবস্থাতে তারা কিভাবে সরকার চালাবে, দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, আই ডোন্ট নো। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তারা যদি এই মুহূর্তে বান্স অফ কোঅপারেশন, দেন টনস অফ মানি, বস্তা ভর্তি ভর্তি টাকা, এবং একই সঙ্গে লজিস্টিক সাপোর্ট, এটা যদি চায়, তাহলে চীন ছাড়া তাদের কোনো বিকল্প নেই। আর চীনের কাছে গেলে তারা প্রথমে যেই বিষয়গুলো বলবে, বাংলাদেশে তাদেরকে ঘাঁটি করতে দিতে হবে, এবং তিস্তা প্রকল্প, এই তিস্তা প্রকল্প তাদেরকে করতে দিতে হবে। 2 নম্বর হলো যে ওই যে সামরিক বিমান ঘাঁটি নীলফামারী বা কুড়িগ্রাম যে জেলাতে রয়েছে সেখানে করতে দিতে হবে। এই 3টে বিষয় ছাড়া চীনের সঙ্গে এই মুহূর্তে যদি বেজিং সফরে প্রধানমন্ত্রী যান, সম্পর্ক খারাপ হবে, এবং সেখান থেকে যদি তিনি খালি হাতে ফিরে আসেন, তিনি ক্ষমতায় থাকতে পারবেন না, জাস্ট লাইক শেখ হাসিনার মতো। শেখ হাসিনা ওই সময়টাতে যদি চীন না যেতেন, কোটা বিরোধী আন্দোলনের সময় তার এই দুর্ভোগ দুর্দশা হয় না। তো সেই একই ফাঁদে, শেখ হাসিনার মতো একই ফাঁদে তারেক রহমান সাহেব পা দিতে যাচ্ছেন, কিন্তু পা দেওয়ার আগে তাকে খুব দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিতে হবে যে এখন তার এসপার, মানে সে এদিকে কুল পাচ্ছে না, ওদিকেও কুল পাচ্ছে না, বন্ধুহীন, কাজেই তাকে কিছু একটা করতে হবে, এবং সেই কাজটি যদি সে তিস্তা প্রকল্প নিয়ে এগোয়, তাহলে অ্যাটলিস্ট ভারত এই মুহূর্তে তাকে কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু ভারত তাকে ভয় পাবে।
প্রচন্ড রকম ভয় পাবে। আমাদের এখানে রাশিয়ার উপস্থিতি আছে, চীনের যদি উপস্থিতি থাকে, অটোমেটিক ভারত এবং আমেরিকা তারা এমনি এখানে উপস্থিত হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো তিস্তা প্রকল্প নিয়ে ইতিপূর্বে যে সকল খেলাধুলা হয়েছে, তিস্তা নদীর উজানে যে বাঁধগুলো ভারতে দিয়েছে এবং সেই বাঁধ শুধুমাত্র পশ্চিমবঙ্গের অংশে যে অংশ প্রবাহিত, তিস্তা নদীর যে অংশ প্রবাহিত তার উজানে যে সকল রাজ্য রয়েছে সেখানেও তারা বাঁধ তৈরি করে পশ্চিমবঙ্গকে, মমতা ব্যানার্জিকে জল কম দিচ্ছে, মানে পানি কম দিচ্ছে। এই জন্য মমতা ব্যানার্জি তারা বলছিল যে ঠিক আছে আপনি বাংলাদেশকে জল দিতে চান, কোনো অসুবিধা নেই, কিন্তু সম্মিলিতভাবে তিস্তার একেবারে উৎসমূলে যে পানির প্রবাহ রয়েছে সেটাকে সমানভাবে ভাগ করুন, ভাগ করে অন্যান্য রাজ্য যা পেয়েছে পশ্চিমবঙ্গকে সেটা দিন, তারপরে অবশিষ্ট বাংলাদেশকে দিন, অথবা বাংলাদেশের সঙ্গে অন্য সবাইকে আপনি একীভূত করে দেন। যেটা নরেন্দ্র মোদী রাজি হয়নি বা পারেনি। তিনি শুধুমাত্র যেটা বলছেন যে আমার যে উজানে যে সকল আমাদের বাদ দেওয়া আছে সেই বাদ দেওয়ার পর যে পানিটুকু পশ্চিমবঙ্গ থেকে প্রবাহিত হচ্ছে সেই পশ্চিমবঙ্গের পানির একটা অংশ থেকে গজলডাঙ্গা যে বাঁধ, সেই বাঁধের যে সুইচ গেট সেখানে বাংলাদেশে পানি দেওয়া হোক, যেটি মমতা ব্যানার্জি রাজি হন নাই। কেন এটা যদি করেন তার পশ্চিমবঙ্গ থাকে না। তো এটা নিয়ে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী আসলে প্রাণান্ত চেষ্টা করার পরেও সেই জমানাতে তিস্তা চুক্তি হয়নি এবং এখনো সেই তিস্তা চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর প্রেক্ষিতে বাংলাদেশ বিকল্প যেটা চিন্তা করেছিল সেটি হলো তিস্তার ভাটিতে বাংলাদেশের যে অংশ সেখানে ড্যাম তৈরি করা এবং সেখানে কৃত্রিম জলাধার তৈরি করা, সেখানে পানির প্রবাহ তৈরি করা এবং অন্যান্য যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর সাথে তার একটা ইন্টার কানেক্টিভিটি করে এই পুরো প্রকল্পটিকে পর্যটন, কৃষি এবং বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান অ্যাট দ্য সেম টাইম এনভায়রনমেন্টালি এটিকে ভায়াবল করার জন্য চীন একটা পরিকল্পনা দিয়েছে। এবং আমি সেই শেখ হাসিনার জমানাতে এই কথাটা শেখ হাসিনাকে বলছি যে আপনি এটা আল্লাহু আকবার বলে আপনি চীনের এই প্রকল্পটি গ্রহণ করুন। আবার বলছি, আমি শেখ হাসিনাকে সে কথা বহুবার আমি ইউটিউবে বলেছি এবং একই কথা আমি এখন আবার জনাব তারেক রহমান সাহেবকে বলছি যে এখন যদি তাকে ক্ষমতায় টিকতে হয় চীনের বন্ধুত্ব লাগবে। বাংলাদেশকে যদি দেখাতে হয়, যে কোনোভাবে দেখাতে হয়, তাহলে এটা তিস্তা প্রকল্পের মতো একটি প্রকল্প যদি মেগা প্রকল্প শুরু হয়ে যায় তাহলে মোটামুটি তার যে অগ্রযাত্রা এটাকে বন্ধ করতে পারবে না। থার্ডলি হলো যে এই মুহূর্তে চীনের মতো একটা পরাশক্তি যদি তার একেবারে বগল দেওয়া হয়ে যায়, চীন ভারতের মতো সাম্রাজ্যবাদী নয়, চীন আমেরিকার মতো সাম্রাজ্যবাদী নয়। তারা যাদের সাথে বন্ধুত্ব করেছে, শ্রীলঙ্কার সাথে করেছে, নেপালের সাথে করেছে, মালদ্বীপের সঙ্গে করেছে, পাকিস্তানের সঙ্গে করেছে, সেখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে হাউ দে আর অ্যাক্টিং। অ্যাট দ্য সেম টাইম তারা এখন চীনের সঙ্গে যে উত্তর কোরিয়ার সম্পর্ক, চীনের সঙ্গে ইরানের সম্পর্ক, এই সম্পর্কটি বিপদের দিনে হাউ ইট ইজ অ্যাক্টিং। তো সেই দিক থেকে বাংলাদেশ যদি চীনের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে পারে, আশা করা যায় যে এই মুহূর্তে কূটনীতিতে একটা ব্যালেন্স আসবে। সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা আমার সাথে ভালো বুঝেন, আমি শুধু আমার আইডিয়াটি এখানে শেয়ার করলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত